আমরা চলে যাব এখন আমাদের ঘটনায়, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে একটা ইমেল রয়েছে। সেই ইমেলটা আমি একটু আসলে পড়ে শোনাতে চাই আপনাদেরকে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ মোনেম শাহরিয়ার সূর্য। আমি নীলফামারী জেলার সৈয়দপুর এলাকায় থাকি। আমি ভূত এফএমের একজন নিউ অ্যান্ড রেগুলার লিসেনার। আমি 2 বছর ধরে ভূত এফএম শুনছি। ঘটনাটি আমি একজন আপুর কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটিও তার সাথেই ঘটেছে। আমি তার নাম উল্লেখ করছি না। যে আমায় ঘটনাটি বলেছে আমি তার ভরসাতেই বলি, তবে হয়তো শুনতে বেশি ভালো লাগবে। তার ভাষাতেই বলি হবে, হ্যাঁ তার ভাষাতেই বলি। ওকে, তো আমি পড়ছি ঘটনাটি। কোথাও কোথাও বিশ্বাসযোগ্য, কোথাও বিশ্বাস অযোগ্য, কিন্তু তারপরেও ঘটনাটি পাঠিয়েছেন, এবং আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার কাছে ভালো লেগেছে পড়ে। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আমি তখন একটি গভর্নমেন্ট চাকরি করি। আমাকে তাই প্রতিটা দিনই ব্যস্ত রাস্তায় রিক্সা করে যাতায়াত করতে হয়। প্রতিদিনের মতো সেদিনও রিক্সায় করে যাচ্ছিলাম। সেদিন আবার রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আটকা পড়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম আমার রিক্সা থেকে কিছু দূরে আরো যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোতে একটি পাগলি গিয়ে হাত বাড়িয়ে কি যেন বলছে, এবং রিক্সার ভেতরকার লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছে। এক এক করে পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কেমন যেন আমার ভয় ভয় করতে লাগলো। একটা সময় সে আমার কাছে চলে এলো। এরপর তার দিকে আমি তাকিয়ে যা দেখলাম তাতে আমার গা ছমছম করে উঠলো। একটা সময় আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি দেখলাম যে পাগলিটা অনেক বয়স্ক। তার আঙুলগুলো দিয়ে নখ ফেটে রক্ত বেরিয়ে আসছে। তার নখগুলো অনেক বড়, এবং তার চেয়ে বেশি যে ব্যাপারটা আমার গা ছমছম করে উঠলো সেটা হচ্ছে তার চোখ দুটো সাদা। সে হাত বাড়িয়ে আমাকে বলল যে তার সে আমার কাছে রক্ত চাচ্ছে, এরকম একটা ব্যাপার, এবং খুব ভয়ঙ্কর ভাবে সে কথা বলছিল। একসময় তার হাত এতটাই কাছে চলে এলো আমার দিকে যে আমাকে প্রায় স্পর্শ করে ফেললো। আমি চিৎকার দিয়ে উঠলাম, এবং আমি কিছুক্ষণে সেখানে এবং আমার যেন মনে হলো যে যেখানে আমাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা যেন জ্বলে গেল, এবং কিছুক্ষণে সেখানে দাগ হয়ে গেল, পুড়ে গেল, এরকম একটা মনে হচ্ছিল। আমি রিক্সা থেকে নেমে চিৎকার করতে করতে রাস্তার ওই পাশে চলে গেলাম, এবং তখনই একটা মালবাহী ট্রাক এসে আমাকে ধাক্কা মারলো। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে পাশেই মাকে দেখতে পাই। কিছুক্ষণ পর বাবাও আসে। তারা বলে আমাকে রাস্তা থেকে লোকজন তুলে এনে এখানে ভর্তি করিয়ে বাড়িতে ফোন দেয়। আমার নাকি অনেক রক্তক্ষরণ হয়, এবং খুব খোঁজাখুঁজি করে আমার গ্রুপের রক্ত পাওয়া যায় এবং খুব দ্রুত ব্লাড ট্রান্সফার করা হয়। মা বলে যে কোনো এক বয়স্ক মহিলা এসেছিল রক্ত দিতে। ডাক্তার বলেছে 2 সপ্তাহ আগে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না, তাই অপেক্ষা করতে লাগলাম। প্রতিদিন নার্স আসতো এবং টাইমলি মেডিসিন দিয়ে যেত। একদিন বিকেলবেলা আমি আমার বেডে শুয়ে আছি, হঠাৎ নক করলো দরজায়। ভাবলাম নার্স এসেছে। মা ঘুমিয়েছিল, তাই নিজে দরজা খুলতে গেলাম। এক বৃদ্ধ লোক আমায় বলল, মা আমি ক্যান্সারের রোগী, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, নার্স এখনো আসেনি। আমি মূর্খ মানুষ, নিজের ওষুধটা কোনটা খেতে হবে বুঝতে পারছি না। তোমাকে দেখে শিক্ষিত মনে হয়, যদি দয়া করে এসে আমাকে ওষুধটা একটু বুঝিয়ে দাও। আমি ভাবলাম দরজাটা বন্ধ করে যাই, তাই করলাম। অনেকক্ষণ তার সাথে হাঁটছি। অনেকক্ষণ পর হঠাৎ মনে হলো লোকটা হাঁটছে না, অনেকটা যেন ভেসে ভেসে এগোচ্ছে। ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে দেখি হঠাৎ লোকটা নেই। এই চোখের সামনে থেকে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। খুব ভয় করতে লাগলো আমার। আর তখনই দেখলাম সামনে একটা ঘর, সেখান থেকে নীল আলো আসছে। ভাবলাম লোকটা হয়তো ভেতরে ঢুকে গেছে। আমিও ঢুকলাম। কেমন যেন ঠান্ডা ঘরটা। আমার কেমন যেন একটা গন্ধ আসছিল ভেতর থেকে। হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল। বৃষ্টি পরিষ্কার হতে বুঝলাম এটা একটা মর্গ। দরজা খুলতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে টানছে। ঘুরে দেখি এটা লাশ। একে একে সবকটা লাশ আমার চোখে পড়লো। পরদিন চোখ খুললে নিজেকে নিজের বেডে আবিষ্কার করি। পাশে মাকে সব বলি। ডাক্তারদের বলার পর তারা বলে অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে, তাই ব্রেনে কিছুটা সাময়িক সমস্যা হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। তবে আমি জানি আসলে সবই আমার চোখের সামনে ঘটেছে। সেদিন আবার একজন মারা গিয়েছিল, বৃদ্ধ লোক। শুনলাম ক্যান্সারে আক্রান্ত ছিল লোকটি। অনেক বড় ঘটনা, আমি এইটুকু পড়লাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই, আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শোনাই। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি ঘটনাটা ঘটনা শেয়ার করবো। সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন।
এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে। আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেহেতু হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে, যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না এখন যেরকম উন্নত। তো ওনারা দুজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতে 8টা লঞ্চ উঠে যাবো। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে মধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে, তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন ফোন একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিনে। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই, ওরকম পরিচয় নাই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবনি। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম অত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো মধ্যে রাত্রে 11টার দিকে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আশেপাশে দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে, একটা মানুষের একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা, তার 2টা বাচ্চা একসাথে চলে গেল। যে লোকটা নিজের লোক গেছে তার কি অবস্থা, এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে, ওনার নাম তহিদ রাসেল ভাই, একটা কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। পরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ। এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা। যে কি 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে ভাব, এবং সকালের আবহাওয়াটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানে ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, অনেকগুলা নৌকা। এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলো নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার নদীর ওই পারে নিয়ে যাবে। নদীর মাছ বরাবর মাছার পর থেকে তার মাথা ব্যথা করতে হঠাৎ করে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তা তোমার অনেকগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমন না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকের রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান 2 দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড রক্ত পড়ছে। আচ্ছা। অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়।
তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হুম। হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা, এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক। আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। হুম। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। হুম। এটা তাকে বারবার পোড়াতো। হুম। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় আচ্ছা। কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকা, তার এরকম মনে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। হুম। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা। ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন ইয়াটা সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলে পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপর তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা। সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে একটা সময় তিনি অভ্যাস সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 1-2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে। এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে, এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে। আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময়ে তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো, এটা তার ফ্রেন্ডের কারণ হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণ হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল। এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে, এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে। এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন। আচ্ছা। এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানতো। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণই নেই। হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই তিনি যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই কাজটা করেছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে, এবং আশা করছি তার দ্বিতীয় ঘটনাটা আপনাদের প্রথম ঘটনার মতোই অনেক 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 ভালো লাগবে। চলুন শুনি ঘটনাটি, আশা করছি এটাও অনেক বেশি মুক্তি পাবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সরি, আমার ঠান্ডা লেগে আছে।
আর যে ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা শেয়ার করবার আগে আমি আপনাকে আজকে শুরু থেকেই ঘটনা শুরু হয়ে যায় ভূতে ফেমে আসলে। সেটা হচ্ছে আপনার রুমে ঢোকার পর আমরা বাবা রিলেটেড কথা বলছিলাম, যে আমাদের প্যারেন্টস এখনো বাচ্চাই ভাবে। তো আমার নেক্সট ঘটনা বাবা রিলেটেড ঘটনা। আর এইটা বলবার আগে আমি আমার আগের ঘটনার একটা কথা একটু রিপিট করতে চাই। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার ঘটনাটা তার ভালো লেগেছে, কিন্তু একসাথে একটা মানুষ কিভাবে 12টা বা 10টা জিন পালতে পারে। আমি একটু জাস্ট রিপ্লাই দিতে চাই যে আমি তো আর এই ঘটনাটার আদলে ওই মুহূর্তে ছিলাম না, কিন্তু আমার পরিচিত এমন একজন আছেন যিনি আসলে এরকম জিন দ্বারা আক্রান্ত, যার তারা কোনো মানুষই মানে সাধারণ মানুষই চায় না যে জিনকে তার পাপে পুষতে হবে বা পালতে হবে বা কিছু একটা, তারা অ্যাটাক করে বলেই তাদের মানে বাধ্যতা আর কি। তো যাকে দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, রাসেল ভাই আপনার মনোযোগটা বেশি কাম্য আমার। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমারই একজন রোগীর ঘটনা। আচ্ছা, তার বাবার ঘটনা। রোগী উনি আসলে একজন ইঞ্জিনিয়ার, উনি এখন বর্তমানে সৌদি আরব আছেন, এবং সৌদি আরব থেকে রিসেন্টলি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, এবং আমাকে বাংলাদেশে থাকতেই শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু সামহাও তিনি চাননি বা পারেননি। তো এখন যেহেতু শেয়ার করেছে খুব রিসেন্টলি, আমি সেই জন্যই রিসার্চ করেছি আমি আসবো। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে এবং মার্চের 4 তারিখে। সেদিন সব দিনের মতো তিনি বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে চলে আসো। ঘটনাটা এরকম যে হাসপাতালে চলে যাবে, কাহিনী কি, উনি যে দেখে ওনার বাবা হসপিটালের ইমার্জেন্সির বাইরে পড়ে, মানে উনি একটা লাশ ইমার্জেন্সির বাইরে পড়া দেখে, ওই লাশের পাশে তার ওয়াইফ বসে কাঁদছে। আমি একটু ঘটনা আগে যাই। যে ভাইটার স্টোরি বলছিলেন তারেক ভাই, উনি নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তার বাবা ছিলেন তার সাথে, এবং তিনি ম্যারিড ছিল। তো তার ওয়াইফ ছিল, তার বাবা ছিল, এবং তার একটা ছোট ছেলে ছিল ফ্যামিলিতে। তো তার বাবা তার রুমের মধ্যে সেদিন সকালবেলা নাস্তার জন্য, নর্মালি কি হয় ঘুম থেকে উঠে রাত্রে সকাল 9টার দিকে ওনার বাবা সবসময় ড্রয়িং রুমে এসে পেপার পড়তেন। তো সেদিন আর কেউ আসছে না। তার ওয়াইফ, তিনি সকাল 8টার দিকেই বাসা থেকে বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে, জ্যাম লাগে এই জন্য বেরিয়ে যেতে হয়। তো তার ওয়াইফ এমন সময় দেখে যে সকাল 10টা 10:30 বাজে, কি ব্যাপার এখনো বাবা আসছে না। তো তিনি নক করে তার শ্বশুরের রুমে, নক করার পরে দেখে যে রুমের ভিতরে কেউ নাই। আচ্ছা। তো রাতের বেলা তো তার সাথে একসাথেই ঘুমাতে গেল, এবং রাতের বেলা ওই জায়গায় একসাথে গল্প করেছে ওই রুমে। বাবা নাই কেন, তো মনে করে ওয়াশরুমের দরজাটা লাগানো আছে, ভেতর থেকে সিটকেনি লাগানো, তো বোঝা যাচ্ছে যে ওয়াশরুমের ভেতরে তাহলে বাবা। তো উনি কয়েকবার মনে হচ্ছে আচ্ছা তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো ওয়াশরুমে আছে। তো অনেকবার নক করে, তো দেখে যে ভেতর থেকে কোনো রেসপন্স নাই। এরকম হয় মাঝে মাঝে, নক করে রেসপন্স না করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি আসছেন না। তিনি আবারও নক করে, এবং নক করতে থাকে কন্টিনিউয়াসলি, অনেক জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আসলো না। আচ্ছা। তিনি নিচের থেকে, আসলে ওনাদের বাসা দোতলা বাসা, বাসার লোকেশনটা আমি বলছি না। তো আগের বাসা তো এরকম আমাদের যেমন এখন বাসার দরজার নবগুলো এরকম যে ঘুরালেই খুলে যায়, এটা সিটকেনি সিস্টেম, সবাই বুঝতে পারছো। আচ্ছা। তো নিচে থেকে ওনাদের বাসার যে দারোয়ান এবং ড্রাইভার আসে সে ভাঙার জন্য, ওই মুহূর্তে আবার ভাইয়াকে অফিসের গাড়ি নামিয়ে চলে আসছে। তো ড্রাইভার সহ দরজা ভাঙে, ভেতরে ঢুকে দেখে তার বাবার মেঝেতে পড়া, মানে তারেক ভাইয়ের বাবা মেঝেতে পড়া, এবং ওই মুহূর্তে ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর মেঝেতে যে পড়া ছিল, মানে কড়া রক্ত, কালো রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপরে। তো সামহাও সে পড়ে গেছে বা কিছু একটা। তখন এই অবস্থায় এত কিছু চেক করার টাইম হয় নাই, যে ওনার নিঃশ্বাস নিচ্ছে না, সাথে সাথে হসপিটাল নিয়ে গেছে। তো গাড়ির মধ্যে ওনাদের যে দারোয়ান, উনি বলছিল যে আপা নিঃশ্বাস তো পাচ্ছি না। তখনই ফোন দেয়, তুমি তাড়াতাড়ি, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ভাইয়া তখন হাসপাতালে এসে দেখে যে ইমার্জেন্সির বাইরে একটা লাশ পড়া, এবং তার ওয়াইফ কাঁদছে। ততক্ষণে ডাক্তার ডিক্লেয়ার করেছে তার বাবা মারা গেছে। মারা গেছেন এরকম ভাবে যে তখনও ওনার বাবার, মানে উনি তো উনি বলছে যে আমি তো কাঁদলাম, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, আমার বাবা আমার সামনে লাশ অবস্থায় আছে, আমি জাস্ট ওনার বুকের উপরেই মাথা রেখে কান্না শুরু করলাম, যে বুকটার মধ্যে এখনো গরম, মানে খুব বেশিক্ষণ আগে যে মারা গেছে তাও না, বুকটা এখনো গরম। তো ডাক্তার বলল যে এই ঘটনাটা ঘটেছে সকালবেলা, ভোরবেলার দিকে 6টা-7টার দিকে, আর ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা। তো এরকম জিনিসটা খুবই স্বাভাবিক, মেনে নিতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা যাবে, এটা তো সত্য কথা। তো তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে, বাসায় ডেড বডি নিয়ে আসে, এবং আত্মীয় স্বজন একদম ভরে যায় ডেড বডি, মানে মানুষের ভিড় লেগে যায়। তাদের ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, তাদের গ্রামের বাড়ি যশোরে, মানে গ্রামের বাড়ি বলতে তাদের বাড়ি আছে যশোরে, তাদের নিজেদের বাড়ি আছে যশোরে, আমি কোনো এলাকার নাম বলছি না। তো গুনগুন চলতে থাকে রাসেল ভাই, যে কবরটা কোথায় হবে। আমার আসলে রাসেল ভাই ঘটনাটাই কবর রিলেটেড। লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে, যে কবরটা কোথায় হবে। সবাই এই জিনিসটা নিয়ে গুনগুন করছে, যে তোমরা আসলে ঢাকায় দিতে পারো, আজিমপুরে দিতে পারো, তোমরা নিজেরা দেখলা, তোমরা কয়বার যশোরে যাও। ওনারা আবার 2 ভাই, আরেক ছোট ভাই আরেক জায়গায় থাকে, আরেক এলাকায় থাকে। তো বড় ভাইয়ের সাথে বাবা থাকতো।
তো একটা সময় ডিসাইড হয় যে না, আমরা আমাদের পারিবারিক গোরস্থান যশোরে নিয়ে যাব। তো ডিসিশন পাকা হয়ে যায় এবং তাদের এলাকা ভিত্তিক মসজিদে সেদিন রাতে রাসেল ভাই, আমাদের ঢাকা শহরে প্রচন্ড বৃষ্টি চলছিল এবং ওই দিন ছিল আপনার সাগরের নিম্নচাপ এবং বৃষ্টিটা কন্টিনিউয়াস বৃষ্টি, কখনো জোরে কখনো আসতে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামবার ছিল না। তো মসজিদ টাইপের জায়গা যেখানে খোলা রাস্তায় জানাজা দেবে এরকম সম্ভব না। তো যেহেতু সকালবেলায় মারা যায়, দুপুরবেলার জানাজা না হয় আসরের ওয়াক্তে জানাজা হয় এবং ডিসাইড করে যে আমরা আসরের পর রওনা দিব যশোরের উদ্দেশ্যে। আচ্ছা। তো আসরের নামাজ শেষ হয়, নামাজের সময় আপনার ওই মসজিদে আবার এখন যেরকম মসজিদে লাশ রাখার জায়গা বাইরে রাখে, একটা রুমের ব্যবস্থা করা, ওই মসজিদটাতে এই রুমের ব্যবস্থা করা ছিল না যে লাশটা যেখানে রাখবে। তো লাশটা মানে ডেড বডিটা মসজিদের ভিতরে নিয়ে যায়, তারেক ভাই বাবার ডেড বডি মসজিদের ভিতরে নিয়ে জানাজা হয়। তো জানাজার পরে আমরা সবাই জানি যে সবাই জানাজার পরে একটু ক্ষমা প্রার্থনা করে, মানে ক্ষমা চায় সবাই। এলাকা ভিত্তিক কোনো ঝামেলা থাকলে, কোনো টাকা ডিউ থাকলে বলে যে তার ছেলে এইসব বলতে থাকে। এই অ্যানাউন্সমেন্টটা করার সময় ওই রুমটায় কমপ্লিট সাইলেন্স ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ওখানে একজন কাঁদছিল। এই কান্নাটা কোনো পুরুষের কান্না না, মহিলা, খুবই ডিফারেন্ট কান্না। আচ্ছা, ওকে। আমি আগে একটা জিনিস বলে নিই, তার মা কিন্তু বেঁচে ছিলেন না, বাবা তার সাথে ছিলেন। তার মা 2001-এ মারা যান, আর ঘটনা 2007-এর। তার মানে অনেক আগেই মা মারা গেছে। কিন্তু রাসেল ভাই এই কান্নাটা এমনও না যে মসজিদে তাদের সাথে কোনো মহিলা এসছে, তাদের বাসার পাশেই মসজিদ, তো মহিলারা সব বাসায় ছিল, কিন্তু মসজিদে সব পুরুষ মানুষ ছিল। তাহলে কান্নাটা কে করছে? আর ওই মুহূর্তে মানে ডেড বডিটা কফিনের ভিতরে ঢুকানো হয়নি, আমাদের সো কল্ড নর্মাল কফিন গুলা, বিদেশি কফিন না, কফিনে ঢোকানো হয় যেগুলো নরমালি হয়। আর যেহেতু বাইরের বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, তাদের এত ঝামেলাও হয় নাই যে গরমে নষ্ট হয়ে যাওয়া বা কিছু একটা, এমনি চাপাতা দিয়ে ব্যবস্থা করা হয়েছে আর কি। কিন্তু ওই মুহূর্তে মানে মসজিদের খাটিয়ার মধ্যেই লাশটা ছিল, কিন্তু ওইখান থেকে কেউ সামহাও কান্না করছে। এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় আর উনি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আসলে ঘটনাটা কি ঘটছে। মানে তারেক ভাই, ওনার ছোট ভাই, ওনার ফুফাতো ভাই, ওনার খালাতো ভাই, সবাই কান্নাটা শব্দ পায়। কান্নাটা আসছে কোথা থেকে? মসজিদের ঠিক মাঝখান বরাবর কান্নাটা আসছে মসজিদ থেকে হঠাৎ করে। তারা খুব অবাক হয়ে যায় এবং অবাক হওয়ার একটা পর্যায়ে তারা ডিসাইড করে না, এখন আর ডেড বডিটা কাউকে দেখাবো না। যেহেতু পুরুষ মানুষের লাশ অনেক আত্মীয় স্বজন না দেখলে মসজিদে বা জানাজার পরে দেখার চেষ্টা করে, বলে না এখন আর কাউকে ডেড বডি দেখাবো না, এখন ডিরেক্টলি কফিনে ঢুকে আমরা রওনা দিয়ে দেবো, আমাদের যশোর পৌঁছতে হবে রাত্রের মধ্যে, আগামীকাল সকালবেলা আমাদেরকে কবরস্থ করতে হবে। তো তাদের এরকম লোকজন আসতে থাকে যে সবাই রিকোয়েস্ট করতে করতে বা রিকোয়েস্ট রিফিউজ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যায়, মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো তারা রওনা দিয়ে দেয় এবং রাস্তার মধ্যে তারা মাগরিব করবে এরকম প্ল্যান করে। তো একটা সময় তেল নিতে হবে গাড়িতে, আর অ্যাম্বুলেন্সটা ওই মুহূর্তে আর এখন যেরকম আপনার অ্যাভেলেবেল আপনার ওই যে ফ্রিজিং কারগুলো, ওই সময় এত ফ্রিজিং কার অ্যাভেলেবেল ছিল না। তারা এই একটা অ্যাম্বুলেন্স কল করে এবং অ্যাম্বুলেন্সে ডেড বডি উঠাই দিয়ে তাদের সাথে টোটাল 6টা অ্যাম্বুলেন্স যায়। যে কজন লোক আত্মীয় স্বজন লাশ দেখতে এসেছিল অর্ধেক হয়ে যায় যশোরের নাম শুনে, আর সবাই তো যশোর যাবে না। তো এই জায়গাটায় যদি সবাই যেত তাহলে একটা ভালো লাগতো যে আপনি একটু নিশ্চিন্তে থাকতেন, এত মানুষ যাচ্ছে। তখন এমনিতেও আপনার মানে সাহস দেওয়ার মতো লোক থাকে, এখন মানুষ কমতে শুরু করেছে অলরেডি। হ্যাঁ, টোটাল মনে করেন পুরা মসজিদে ভরপুর মানুষ ছিল এলাকার লোকজন মিলে, কিন্তু টোটাল যাচ্ছে মাত্র 16 জন মানুষ যশোরে তাদের সাথে। তো 16 জনের জন্য 2টা গাড়ি, তাদের গাড়ি আর একটা গাড়ি ভাড়া করে যাতে আরাম করে যেতে পারে। যশোর তো অনেক বড় রাস্তা, আর 2007 এত ভালো মানে ওই জায়গার রাস্তাটাও কিছু জায়গা ভাঙা ছিল। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা রওনা দিয়ে দেয় এবং রওনা দেওয়ার সময় টেনশন করতে থাকে যে লাশটা ঠিক মতো নিতে পারবো কিনা। এটা তার মনের মধ্যে থেকেই লাগে যে ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি আজিমপুরি দাফন করে ফেললে ভালো হতো। এই দুটার মধ্যে তারা রওনা দিয়ে দেয়, 2 ভাই মিলে, কারণ 2টা ভাই, তাদের কোনো বোন ছিল না। রাস্তার মধ্যে তেল নিয়ে তারা রওনা দেয়। এমন সময় বৃষ্টি নামা শুরু করে এবং রাসেল ভাই এমন বৃষ্টি যে গাড়ি উঠাই নিয়ে যাবে এরকম বৃষ্টি। আরিচা ফেরিঘাট পার হয়, তারা ডিসাইড করে যে তারা টাঙ্গাইল দিয়ে যাবে না, তারা আরিচা হয়ে যাবে। আরিচা ফেরিঘাট ক্রস করে, আরিচা ফেরিঘাট ক্রস করতে করতে তাদের অনেক সময় লাগে, কারণ আরিচাতে ওই দিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, ওই পাশের ফেরি এই পাশে আসছে না। তো তাদের সময় লাগে রাত্রে 9:30 মতো এবং আরিচাতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। আরিচাতে যাওয়ার পথে যে জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে সেটা হচ্ছে আপনার ওই রাত হয়ে যায় তো সন্ধ্যা 7টা-8টা, অ্যাম্বুলেন্সের ভেতরের পজিশন ছিল যে ওনার ফুফাতো ভাই অ্যাম্বুলেন্সে তাদের সাথে লাশের গাড়িতে ওঠে এবং যে ভাই তারেক ভাই তার সাথে তার ফুফাতো ভাই পেছনে ছিল, আর তার ছোট ভাই যে সাদিক ভাই উনি সামনে বসে, আচ্ছা, ড্রাইভারের সাথে, এবং লাশ ছিল তাদের সামনে। তো তারা কোরআন শরীফ এবং মানে তারেক ভাই তসবিহ পড়তে থাকে এবং তার সাথে যে ফুফাতো ভাই উনি আবার কোরআনে হাফেজ ছিলেন, উনি কোরআন শরীফ পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এমন সময় ভেতর থেকে আরিচা তখনও পৌঁছায় না, এই ভেতর থেকে মনে হয় যে ভিতর থেকে কেউ হাতুড়ি দিয়ে পেরেক মারছে লাশের খাটের মানে কফিনের ভেতর থেকে। আচ্ছা, পেরেক মারছে যে মনে হয় যে এখনই ঢাকনাটা খুলে আসবে। তো এটা কি এরকম যে রাস্তার কিছুক্ষণ ঝাঁকির কারণে এরকম মনে হয়, এবং ভেতর থেকে মনে হচ্ছে ভেতর থেকে এটা কি ঝাঁকির কারণে মনে হচ্ছে? উনি খুব প্রপারলি খাটিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকে যে এটা কি শব্দটা আসলে খাটিয়ার ভেতর মানে খাটি বলে কফিনের ভেতর থেকে আসছে কিনা। মনে হচ্ছে কেউ পেরেক বাড়ি মেরে খুলছে। আরিচা ক্রস করার পর গাড়ি চলছে, হঠাৎ করে কি হলো, ওনাদের কফিনের উপরে ঢাকনাটা সরে
কিছুটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা হয়েছে যে রাসেল ভাই একটা ভাঙা রাস্তার কারণে, আমি বলছি ভাঙা রাস্তার ভাঙা রাস্তার কারণে এটা সরে যায়। কিন্তু মজার বিষয়, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ওই কফিনের 4 কোণায় 4টা বড় পেরেক মারা হয়েছিল, যাতে কোনোভাবে কফিনটা এটা না সরে যায়। রাইট। কিন্তু এই 4টা পেরেক সরালো কে? রাস্তার মধ্যে হঠাৎ করে ঢাকনাটা সরে যায় এবং তারা স্পষ্ট জিনিসটা দেখে যে ওনার বাবার মাথার যে গিটটা সেটা খোলা। গিটটা বেঁধে দেওয়া হয়েছিল ওই লাশ গোসল করানোর পরে মসজিদে নেওয়ার সময়, পুরো গিটটা খোলা, আমার একদম আলগা হয়ে আছে। তো তার ফুফাতো ভাই বললো, আচ্ছা ঠিক আছে, তুমি কিছু করো না, গিটটা খোলা রাখো, এরকমই থাকো, তুমি পরে ঢাকনাটা লাগাই দাও, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকতে থাকো। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর, প্রায় 3 থেকে 4.5 ঘন্টা পরে, রাত তখন 1:30 কি 2টা, রাস্তার মধ্যে সবাই থামে এবং ওনারা সিনক্রোনাইজ করে নেয় যে 3টা গাড়ি যাচ্ছে ওনাদের সাথে, ওরা যেন ফোন দিলে একই জায়গায় চলে আসতে পারে, মানে আপনার একটা জায়গায় এসে থামতে পারে, ওরা একসাথেই যাচ্ছে আর কি, কেউ আলাদা আলাদা যাচ্ছে না। তো ওনারা চা খাওয়ার জন্য থামে এবং তখন বাজে রাত 2টা 2:30, চা খাওয়ার জন্য ওরা থামে এবং চা খায়। চা খাওয়ার পরে গাড়িতে রওনা দেয় এবং কেউ খেতে ছিল না আর কি, খুব আহামরি খেতে ছিল না, কারণ মানুষ মারা গেছে, কি খাবে, মানে মনও তো ওরকম ভাবে টানে না, আর কারোর সাথে কেউ ওরকম ভাবে আহামরি কথাও বলছে না, সবাই নিজ নিজ আপনার ইবাদতে ব্যস্ত, সবাই দোয়া করছে আর কি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় চাটা খাওয়া শেষ, খাওয়ার পর তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে পথিমধ্যে রাসেল ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল। আচ্ছা। তো গাড়িতে সিগন্যাল দিল এবং রাস্তায় অনেকে হেল্প চাইলো এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি আসবে, এখানে বৃষ্টি কিন্তু একবারও থামে নাই, বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছে না, আর যে ড্রাইভার ওই গাড়ির, সে যে চেক করবে, এত বৃষ্টি যে বের হতে পারতেছে না, বের হতে ভিজে যাবে। রাইট। তো একটা সময় ডিসাইড করে, না গাড়ির কি সমস্যা দেখতে হবে, মাইক্রোবাস, ওনাদের যে মাইক্রোবাস, ওটার ইঞ্জিন তো সামনে, তো সামনে যেতে হবে। তো গাড়ি থেকে নামে যে না আমি চেক করবো, আর এর মধ্যে ওনারা ফোন দিয়ে বারবার চেষ্টা করছে যে 2টা গাড়িতে, আর 2টা গাড়ি যাদের সাথে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমরা কি আমার আগে চলে গেছো না তোমরা পিছনে আসো। এটা দোয়া পড়তে পড়তে একটা সময় খেয়াল করতে পারে না যে গাড়িগুলো আগে চলে গেল নাকি পিছনে রয়ে গেল। তো ফোন দিচ্ছে, ওইখান থেকে কেউ ফোন রিসিভ করছে না, একটাতে ফোন যাচ্ছে না, একটাতে ফোন রিসিভ করছে না। এমন সময় তাদের গাড়িতে ড্রাইভার এসে বললো যে এই তো মনে হয় ব্যাটারি পড়ে গেছে, স্টার্ট হবে না, এখনই স্টার্ট হবে না, একটা ব্যাটারি লাগবে, অথবা রাস্তা দিয়ে যাতে পথে কোনো গাড়িকে আটকায় ব্যাটারি সাপোর্ট নিতে পারে, সম্ভবই না। প্রায় ঘন্টা খানেক তারা তো ওই জায়গায়, মানে তাদের অবস্থা, সাথে লাশ পাশে একটু একটা শব্দ তাদের কাছে বেশ মানে ডিফারেন্ট লাগছে। তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু ভয় কাজ করছে সবচেয়ে বেশি, লাশ নিয়ে এসে যাওয়ার সাথে ভয় কাজ করছে। তার পুরুষ মানুষ এত ভয় পাবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করে, তাও তার বাবার সাথে। তো রাসেল ভাই, যে আমি আগেও একবার এপিসোডে বলেছিলাম যে যতক্ষণ মানুষ আছেন ভালো আছেন, মানুষ মারা গেলেই লাশ হয়ে যাবে, তখন সম্পর্কটা ডিফারেন্ট হয়ে যায়, ভয়টাও কাজ করতে থাকে। হঠাৎ করে একটা মানুষ আসে রাসেল ভাই এখানে, ওই মানুষটা আসার পরে বলে যে আপনারা কোথায় যাবেন। সাধারণ মানুষ, এমন না যে সাদা কাপড় পরা লম্বা মানুষ, এরকম কিছু না, একটা সাধারণ মানুষ বলে যে আপনারা কোথায় যাবেন, বলে যে আমরা তো যশোর যাচ্ছি। তখন ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 20-25 কিলোমিটার দূরে, আর ওই জায়গাটা কোন জায়গাটা এখন যেরকম জিপিএস দেখে দেখতে পারেন, তখন ওরকম প্রপারলি বোঝা যাচ্ছে না তারা কোথায় আছে। তাদের যশোর থেকে খুব দূরেও না। ওই লোকটা এসে বলে যে লাশটারে নিয়ে যশোর যান না, আর এটার আশেপাশে কোথাও দাফন করে ফেলেন। তখন ওনার গাড়ির ভেতর থেকে বলে যে আপনি কে, যান এখান থেকে, যান, সরেন, যে আপনার আপনি বলার কে, লাশটা কোথায় নিব। ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে হঠাৎ করে, তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে এবং খুব আশ্বস্ত ফিল করে, তাদের যে গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল 7 জন, ওই গাড়িটা তাদের সামনে আসে, তাদের পেছনে ছিল এটা, তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারি সাপোর্ট নিয়ে গাড়িটাই স্টার্ট দেয় আর কি। তো একটা পর্যায়ে মানে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার পরে থামতে হয়, গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ সেরকম, তারা সবাই নামে, গাড়ি থেকে আবার উঠতে যে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিটটা পুরোটা খোলা, ফেসটা পুরো ভিজিবল। এটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে না। যত তাড়াতাড়ি যশোর যাও, যত তাড়াতাড়ি যশোর যেতে পারো, এবং সবচেয়ে রং ডিসিশন যশোর চলে আসা। তো তারা কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগিয়ে যশোর রওনা দেয়। যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া, তাদের নিজস্ব পারিবারিক গোরস্থান, পুরাটা পানি দিয়ে ভরে গেছে, কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভিতরে পানি পড়া। তার ফুফাতো ভাই বলতে থাকে যে আসলে এইটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুফাতো ভাই, মানে ফুফাতো ভাইয়ের দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে, তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে। আসলে কবর দেওয়া শেষ হয়, ওখানে আবার নতুন করে কবর করা হয়। কবর করতে তারা সকাল 9টা, বৃষ্টি তখনও পড়ছে উপরে, তখন সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল। কবর দেওয়া হয়, কবর দেওয়া শেষ হয়, শেষ হওয়ার পর মুনাজাত হয়। মুনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে কি ব্যাপার, বলেছিলাম না আপনার যশোর যাইতে না, এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন, এটা বলে লোকটা চলে যায়। আচ্ছা আচ্ছা, এইটা শোনার পর রাসেল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেনি, আমাকেই বলেছেন লাস্ট, যে আমি লাস্ট এই লোকটার এই কথাটা শুনি যে বলেছিলাম তো যে যশোর যান না, এখানে কবর দেন, সেই ব্যাক করে এখানে কবরটা হলো।
তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন এই লোকটা আসছিল বা কেন এই কথাটা বলছিল। এট দ্য এন্ড অফ দ্য ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই যে জায়গায় আটকে ছিল সেই জায়গায় পেয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড চলছে ভূত এফএম। আমি চলে যাব সরাসরি আমাদের ফারহানের কাছে। আজকে অনেক ঘটনা, সময় কম, চলে যাচ্ছি ফারহানের কাছে। হ্যালো লিসনার্স, আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে invite মোস্ট করার জন্য। ওয়েলকাম, থ্যাংকস ফর কামিং ফারহান। আর অনেকদিন পরে ভূত এফএম আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন যে কলকাতার কোন একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম। এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। আচ্ছা, তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন, তার যে পার্সোনাল যে রুমটা ছিল সেই রুমে রেখে দেওয়া হতো। আচ্ছা। এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরো অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে, এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং তখন যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন যে ফিল করতো যেটা আসলে গেট থেকে আসতেছে না, আচ্ছা, এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো, এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটা খোলার চেষ্টা করতো না। সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো, এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল, এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন, এবং সে যেটা ফিল করলেন হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো, সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভিতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে। এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো, এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো, এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে। এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল, এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা। দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো, যখনই সে ঘুমাতে যেত রাতে তখনই দেখতো যে কোনো একটা কিছু ভিতর থেকে আলমারিটা নক করছে, এবং যখনই সেটা খুলতে যেত সব দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আচ্ছা। তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল, এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো, তার বাবাকে বললো এই ঘটনাগুলো, এবং সে তার বাবা যেটা করলো তাকে বললো যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাবো। তো এইভাবে তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো, এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোন এক রাতে ঘুমাচ্ছিল, এবং ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে। এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা, গেটটা খুললো, এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোন একটা রুমের, মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোন একটা রুম। এবং সে যেটা করলো, তার কাছে মনে হচ্ছিল যে কোন একটা কিছু হিপ্নোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে, এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভেতর আস্তে আস্তে হেঁটে চললো। এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দী হয়ে গেল, যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই, চারিদিকে তার আগুন জ্বলছে, এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার 2 হাত এবং 2 পা চিকল দিয়ে বেঁধে রেখেছে, এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন, এবং সবকিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে, এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, এবং সে বারবার তার ধর্মীয় ভাবে তাকে নিজেকে যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবে সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করতেছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, মানে আমি কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল, এবং অনেক মাথার খুলি এবং মানুষের
কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। আচ্ছা, তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় একদিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল, এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি, এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরলো সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো, এবং সেই জিনিসগুলো সবকিছু তার স্বপ্নে ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। আচ্ছা, তখন সে বললো যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোন একটা জায়গায় মানে বন্দী ছিল এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ধর্মীয় কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বললো যে আলমারিটা তাদের বাসা থেকে নিয়ে কোন একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটা যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে, এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো। এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যে আমি খোঁজ খবর নিব, কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল ওই দোকানটা ওখানে বন্ধ, মানে ওখানে কোনো দোকান নেই। মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে আর কি, সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলে যাই বাবু ভাই ঘটনায়। হ্যালো রাসেল ভাই, Hello, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান, অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোরটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। But কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে, সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং, এই সময় ও